নমস্কার, করোনার আবহে বাংলা এই টক শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। ভোটের দামামা, ভোটের যে দামামা বেজে গেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভোটার কার্ডের সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে, নতুন নাম ইনক্লুশনও শুরু হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যদি কতগুলো ফোকাস আমরা যদি ঠিক করি, একটু ডিপ ফোকাসে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে রাজ্য রাজনীতিতে একদিকে যেমন শুভেন্দু অধিকারী পর্ব একটা চলছে, কিন্তু তৃণমূল কংগ্রেস তৃণমূল স্তরগুলোতে অর্থাৎ বুথ লেভেলে তাদের রাজনৈতিক প্রক্রিয়াকে কিন্তু তারা যথেষ্ট মজবুত করেছে একদম প্রত্যেক দিন, যেখানে হচ্ছে বুথ লেভেলের সংগঠনের প্রশ্ন, অন্যদিকে হচ্ছে জোটের প্রশ্নে। জোট আগামী দিনে প্রার্থী ঘোষণা করার আগে বেশ কয়েকটা মহড়া দিয়ে নেবে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের মাধ্যম দিয়ে। এবং ভারতীয় জনতা পার্টিতে ইতিমধ্যেই আপনারা জানেন যে 5টি জোনে ভাগ করা হয়েছে ভারতীয় জনতা পার্টির সমস্ত গোটা পশ্চিমবঙ্গকে, এবং এক একটা জোনের দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্বকে। রাজ্য নেতৃত্বের সেখানে অংশগ্রহণ রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক এখন হচ্ছে ভাষণ পর্ব চলছে, দড়ি টানাটানির খেলা চলছে। বিস্তারিতভাবে যাব না, এক এক করে দেখব। আজকে বিভিন্ন পরিপ্রেক্ষিতের বাইট আছে। প্রথমে দেখব যে বিধানসভা ভোটের আগে রাজনৈতিক দলগুলোর নেতা ভাঙানোর ক্ষেত্রে কিন্তু একটা দক্ষতাকেই সবচেয়ে বেশি চিহ্নিত করছে। কেন দেখব সেই জন্যই প্রতিবেদন। নির্দিষ্ট সময়ে ভোট হলেও রাজ্যে বিধানসভা নির্বাচনের এখনো বেশ দেরি। তবে রাজনৈতিক দলগুলোর হিসেবে জোগাড় যন্ত্র কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবার নির্বাচনের মেগা টিআরপি অনুমান করে নেতারাও যে যার মতো টিজার ছাড়ছে। কেউ বলছেন আমি আর দলের সঙ্গে সম্পর্ক রাখবো না, কেউ বা বলছেন এই দলের হয়ে ভোটে দাঁড়াবো। মানুষের সাথে অন্য দলেও যোগদান করতে পারেন ভাবছি, চিন্তন করছি, নিজেকে মন্থন করছি। তার ডিউরেশনটা কতদিন, মানে কতদিনের সিদ্ধান্ত নিতে পারেন আর কি, তার আইডিয়া? যেদিন আমার হৃদয় বলবে সেই দিন আপনি সিদ্ধান্ত পেয়ে যাবেন। আমাদের দল সম্পর্কেও চিন্তা করে ভিন্ন দলে যেতে পারি কিনা সেটাও চিন্তা করতে হবে। টিআরপি বা বাজার দর বাড়ানোর এই প্রতিযোগিতায় নেতার ভার অনুসারে টিজার তৈরি হচ্ছে। যিনি ধারে ভারে যত ওজনদার, তার টিজার ততই আকর্ষণীয়, ততই বৈচিত্র্যে ভরা। যেমন রাজ্যের এক অতি গুরুত্বপূর্ণ মন্ত্রী ও প্রথম সারির নেতার বেলায় হয়েছে। রাতারাতি তার অনুগামীরা জেলা ছাড়িয়ে কলকাতাও ভরিয়ে তুলেছে পোস্টার, ব্যানার ও ফ্লেক্সে। যদিও এই প্রদর্শনী কেন বা কারা এর পেছনে রয়েছে তা নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলছেন না। বিভিন্ন দলের কর্তা ব্যক্তিদের সদম্ভ ঘোষণাও ভোটের এই আবহ সঙ্গীতকে চড়া পর্দায় নিয়ে যেতে যোগ্য সঙ্গত করছে। কেউ ঘোষণা করছেন কীর্তিময় যারা, তাদের জন্য দরজা সর্বক্ষণ খোলা রয়েছে। আবার কেউ বা অন্য দলের সম্ভ্রমপূর্ণ দক্ষ যোদ্ধার জন্য দলে এলে পদের আগাম ঘোষণা করছেন। শুভেন্দু অধিকারী জননেতা, মমতা ব্যানার্জি নেতা হয়েছেন, শুভেন্দু অধিকারীর মতন বহু নেতা নেতৃত্ব অনেক রক্ত ঝরিয়েছে, অনেক কষ্ট করেছে, তার জন্য মমতা ব্যানার্জি নেতা হয়েছে। নেতা হওয়ার পরে, নেত্রী হওয়ার পরে মমতা ব্যানার্জি সেই সিঁড়িগুলোকে ভেঙে দিয়ে ভাইপোকে মসনদে বসাচ্ছেন। যে কোনো জননেতা এটাকে মানতে পারে না, যেভাবে শুভেন্দু অধিকারীকে অপমান করা হচ্ছে। শুভেন্দু অধিকারীর মতন জননেতাকে আর 1 মিনিটও থাকা উচিত আমার মনে হচ্ছে, আমার ব্যক্তিগত মনে হচ্ছে উচিত না। শুভেন্দু অধিকারী একটা জননেতা, ভারতীয় জনতা পার্টিতে সবসময় তার স্বাগত আছে। শুভেন্দু অধিকারী যেদিন ভারতীয় জনতা পার্টিতে জয়েন করবেন, এই সরকার থাকবে না, সরকার পড়ে যাবে। 5 জন সাংসদ, বললাম তো 5 জন সাংসদ যে কোনো মুহূর্তে রিজাইন দিয়ে দেবেন তৃণমূল কাছ থেকে। সৌগত রায় ওই ক্যামেরার সামনে তৃণমূল করেন, মমতা ব্যানার্জি বার্তা নাকি উনি পৌঁছাবার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীর কাছে, কিন্তু ক্যামেরা সরিয়ে দিলে এই সৌগত রায় তার মধ্যে নাম লিখিয়ে নেবেন। অর্জুন সিং যে মন্তব্য করেছেন সেই সম্পর্কে আপনি কি বলবেন? মন্তব্যটা আমি প্রত্যাখ্যান করছি। দায়িত্বজ্ঞানহীন, নিম্ন রুচির বক্তব্য, এতে আর কি জবাব দেব? অর্জুন সিং একজন বাহুবলী, আর্থিক দুর্নীতিতে যুক্ত,
বেনামে চটকলের মালিক, উনি কি বললেন তাতে কিছু আসা যায় না। তবে আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ বিজেপিতে যাব না। বিজেপিকে আমি সাম্প্রদায়িক দল বলে মনে করি। কলকাতার বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পড়েছে যেখানে লেখা আছে আমরা দাদার অনুগামী। এতদিন জেলায় ছিল, এবার কলকাতায় দিয়েছে আমি জানি, আমার তো হাতে গোয়েন্দা বিভাগ নেই, আমি জানি না। এতদিন জেলায় দেখা যাচ্ছিল, এবার কলকাতায় দেখা যাচ্ছে। হ্যাঁ আমি শুনলাম, আমি আগে শুনিনি, কিন্তু আমি জানি না কারা দিচ্ছে, তারা তৃণমূলের লোক না বিজেপির লোক না, জানি না। বাণিজ্যিক ক্রিকেট বা ফুটবলের সঙ্গে রাজনীতির এই সাযুজ্য কেন গভীর হচ্ছে তা যারা গবেষণা করেন তারা বলবেন। তবে প্রশ্ন উঠছে, আদর্শ বা অসময় থেকে সুসময়ে উত্তরণের লড়াই হলো রাজনীতি, এই বোধ কি বদলে যাচ্ছে? যেন তেন প্রকারে ভোটে জেতাই রাজনীতির লক্ষ্য হওয়ার ফলেই কি এই বদল? প্রশ্ন আমরা তুলতেই পারি, কিন্তু তার উত্তর দেওয়ার দায় বা অধিকার কোনোটাই আমাদের নেই। বিশ্বজিৎ ভট্টাচার্যের রিপোর্ট, আরপ্লাস নিউজ। অর্জুন সিং এর মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতা এবং কলকাতা পুরসভার যিনি এখন প্রশাসক ফিরহাদ হাকিম। কি বলছেন সেটা শুনে নেব। গায়ে মানে না আপনি মোড়ল। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, সে সৌগত রায় হোক, আমি করি, অর্জুন সিং হয়, আমরা কেন করি? কংগ্রেস নামটা রয়েছে কারণ আমরা গান্ধীজিকে ফলো করি। এটা অর্জুন সিংরা এই উপলব্ধি করতে পারবে কারণ নীতি নেই, কিন্তু আমাদের সৌগত দা, মমতা ব্যানার্জি, সুব্রত মুখার্জি, আমাদের নীতিগতভাবে আমরা গান্ধীবাদে বিশ্বাস করি, সুভাষবাদে বিশ্বাস করি, তাই কংগ্রেস অর্থাৎ তৃণমূল কংগ্রেসটা করছি। এবং তৃণমূল কংগ্রেস করছি গান্ধীবাদে বিশ্বাস করে করছি। সেখানে গান্ধী হত্যাকারীর দিকে আমি যেতে পারি, গান্ধী হত্যাকারীর দিকে আমার যাওয়াটা পাপ। তার কারণ আমি আদর্শগতভাবে গান্ধীবাদ, সুভাষবাদ, জিন্দাবাদ বলতে বলতে বড় হয়েছি। শুভেন্দুও রাজনীতি করেছে ছাত্র পরিষদ থেকে, সেও গান্ধীবাদ, সুভাষবাদ, জিন্দাবাদ বলতে বলতে বড় হয়েছে। সে আজকে গান্ধীর হত্যাকারীর দিকে যদি যায়, এটা অর্জুনরা নীতিভ্রষ্ট হতে পারে, কিন্তু আমরা হতে পারি। গায়ে মানে না আপনি। বুঝতেই পারছেন যে নানা রকম টানাপোড়েন, দড়ি টানাটানি চলছে শিবির বদলের জন্য। এক পক্ষ একদম অধীর আগ্রহে অপেক্ষা করছেন, অন্য পক্ষ যথেষ্ট চাপে রয়েছেন, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। সুদীপ রাহা রয়েছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র, সুদীপকে স্বাগত জানাচ্ছি। সুমন রায়চৌধুরী আছে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, এবং ডক্টর রাজলক্ষ্মী বসু ভারতীয় জনতা পার্টির নেত্রী, সঙ্গে রয়েছেন তিনজন। এবং আজকে আমরা তাদের কাছ থেকে শুনে নেব তরুণ প্রজন্মের প্রতিনিধি সুদীপ রাহা। সুদীপ, এই যে পরিস্থিতিটা চলছে 2021-এ একটা যে ভোট, করোনা পরবর্তী জানি না হবে কিনা পরিস্থিতিতে, না করোনা আবহে ভোট হবে, তবে এটা নিঃসন্দেহে যে একটা এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির মধ্যে যদি আমরা দেখি, তাতে তৃণমূল কংগ্রেসের উপর থেকে যেন হচ্ছে কিছু নেতৃত্বকে ভাঙিয়ে নিয়ে আসার চেষ্টা চলছে, বা তারা এমন কিছু কিছু আচরণ করছেন যেতে মনে হচ্ছে যে তারা তৃণমূলের কংগ্রেসে একেবারেই কমফোর্টেবল নন। এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এতে কি ভারতীয় জনতা পার্টির সাথে মোকাবিলা করতে গিয়ে তৃণমূলকে এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে কি প্রচণ্ড বেগ পেতে হবে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় দলটা যখন তৈরি করেছিলেন, দলের নাম দিয়েছিলেন তৃণমূল, অর্থাৎ ঘাস ফুল, জোড়া ফুল আমরা বলি। ঘাস ফুলের নেচারটাই হচ্ছে সেই ঘাস যদি কেউ মারিয়েও চলে যায়, সেই ঘাস কিন্তু আবার উঠে দাঁড়ায়, আর সেই ঘাসের বীজ থেকে অনেক জোড়া ফুল জন্ম নেয়। তৃণমূল কংগ্রেসে আমরা বিশ্বাস করি, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা যারা কর্মী দলের, আমরা ক্ষমতা নয়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, মমতায় বিশ্বাস করি। এবং খুব ন্যাচারালি আমরা দেখেছি যে বিজেপি দল তারা বিভিন্ন জায়গায় মিথ্যে কথা বলে, ভুয়ো খবর ছড়িয়ে দলের মধ্যে বিভ্রান্তি তৈরি করবার একটা চেষ্টা করছে। আমি এখনো পর্যন্ত জানি না যে তৃণমূল কংগ্রেসের কোনো বিধায়ক, সাংসদ তারা কেউ সরাসরি বিজেপিতে যোগ দিচ্ছেন বা দিয়েছেন বলে বলছেন কিনা। আমি জানি না তৃণমূল কংগ্রেসের সাংসদের মুখপাত্র কি করে অর্জুন সিংরা হয়ে যাচ্ছেন। তৃণমূলের দায়িত্ব অর্জুন সিংদের নেওয়ার দরকার নেই। আমিও তো এখন এখানে বসে বলতে পারি যে বিজেপির 5 জন সাংসদ 18 জনের মধ্যে তারা তৃণমূলের সঙ্গে
যোগদান করবার জন্য তৃণমূলের সঙ্গে তারা কথাবার্তা চালাচ্ছেন। তার মানে তো সেইভাবে আমরা বিভ্রান্তি ছড়াই না। সুতরাং এই বিভ্রান্তিকর খবরে কান না দিয়ে যাদেরকে নিয়ে কথা উঠছে, ইন্টেনশনালি কি বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে বলে তুমি দাবি করছো? দেখুন, যে দলটা অমিত মালভিয়ার মতো একজনকে বাংলায় পাঠায়, যার হাতে ফেক নিউজের ভারতবর্ষের কারখানাটা তৈরি, যে দলের প্রায় প্রতিনিধি অঘোষিত মুখপাত্র গভর্নর মালদার প্লাস্টিকের কারখানায় আগুন লাগাটাকে বলে বোমা ফেটে হয়েছে এবং যারা মারা গেছে তারা ক্রিমিনাল, যারা এই ভুয়ো খবরের কারখানা তৈরি করে, তারা যে এগুলো নিয়ে বিভ্রান্তি ছড়াবে এটা খুব স্বাভাবিক। কিন্তু বাংলার মাটি জানেন তো, নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দের মাটি। এই মাটিতে এই মিথ্যে কথা, ভুয়ো খবর রটিয়ে তৃণমূল কংগ্রেসকে ভাঙা যায়নি, যাবে না। তার কারণ তৃণমূল দলটা কিন্তু মানুষের দল। আমরা বলি মা মাটি মানুষ জিন্দাবাদ, মা মাটি মানুষই তৃণমূল কংগ্রেসের রক্ষাকর্তা। প্রচুর ভারতীয় জনতা পার্টির সাপেক্ষে তারা সত্যি মানে অনেকটাই এগিয়ে এসে অনেকে বাইট দিচ্ছেন। বিভিন্ন জায়গায় হচ্ছে এই প্রশ্নগুলো যখন করা হচ্ছে, এই প্রশ্নগুলোকে সাগ্রহে বিজেপি নেতৃত্ব গ্রহণ করছেন, এগুলো আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ কোথাও কি সাংগঠনিক জোরের উপর থেকে অনেক বেশি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে ভাঙিয়ে নিয়ে আসা কি বিজেপির কৌশলে এই মুহূর্তে? রাজলক্ষ্মী। সুজিতদা, আমার তৃণমূলের উদ্দেশ্যে বলতে হয় একটাই খালি কথা, সেই কবিতার কথা মনে পড়ে যাচ্ছে। এরপরেও বিশ্বাস প্রণতি, এরপরেও ঘুম আসবে চোখে, এরপরেও বাকি আছে ক্ষতি, এরপরেও ভোট দেবে লোকে। তো এরপরেও তৃণমূল ভোট চাইছে। তো যে কথাগুলো উঠলো, প্রথম কথা হচ্ছে অর্জুন সিং বলেইছেন এটা আমার ব্যক্তিগত কথা। এবার ব্যক্তিগত কথাকে যদি আমি একটুখানি গুরুত্ব দিই, ব্যক্তিগত কথাকেও গুরুত্ব দিয়ে বলছি, আমি দেখতে পেলাম 5ই নভেম্বর নন্দকুমারের তৃণমূল বিধায়ক তিনি লিটারালি কাঁদছেন, সেটাও কিন্তু ক্যামেরার সামনে। আমরা দেখতে পেলাম রবীন্দ্রনাথ ঘোষ, উনি বললেন যে তৃণমূল আর করতে আমি চাই না। আমরা দেখতে পেলাম মিহির গোস্বামী, তিনি বারে বারে ফেসবুকে পোস্ট করলেন এবং তিনি বললেন আজ যখন দেখছি দিদির দলে কোনো ঠিকাদার থিঙ্ক ট্যাঙ্ক কোম্পানি ঢুকে পড়ে তছনছ করে দিচ্ছে ঘর বাড়ি, উনার পোস্ট এটা। এরকম অসংখ্য আমরা দেখতে পেলাম। রামপুর পুরসভার 17 নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল বাড়ি, তিনি বললেন দল ছেড়ে দিতে চাই, কাজ করতে চাই না। আব্দুল জামিল আহমেদ, তিনি বললেন দল ছাড়তে আগ্রহী। তো এরকম একাধিক জিনিস দেখার পরেই কথাটা বলা উঠছে বা এরকম একটা গুঞ্জন উঠছে এবং ব্যাপারটা নিয়ে ইন্টারেস্ট আছে বলেই আজকে এটা টিভিতে চর্চিত হচ্ছে। তোমরা বাইট নিতে যাচ্ছ সুজিতদা। আর এবার আমি খালি আরেকটা বিষয়তে আছি, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী চর্চিত, শুধু শুভেন্দু অধিকারী কেন আমি বলতে বাধ্য হচ্ছি, মাননীয় শিশির অধিকারী মানে মহাশয়ও কিন্তু চর্চিত। কারণ যেদিনকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ বিরোধী আন্দোলনের ওই মঞ্চটা যখন তৈরি করলেন, সেই দিনেতে যখন তৃণমূল আরেকটা ব্যানারে ওখানে অনুষ্ঠান করলো, সেই অনুষ্ঠানে কিন্তু তার পিতা শিশির অধিকারী উপস্থিত হননি। অথচ দেখা গেল আরও 2জন এমএলএ, বনশ্রী মাইতি, রঞ্জিত মণ্ডল, তারা কিন্তু শুভেন্দু অধিকারীর মঞ্চে উপস্থিত ছিলেন। তো এত কিছু দেখার পরে জল্পনা তো বাড়ছেই এবং অনুষ্ঠানের টিআরপিও বাড়ছে। আরেকটা খালি কথা, যে কথাটা সৌগত রায় বললেন, যেটা মানে কথাতে যেটা অর্জুন সিংও বললেন না, ক্যামেরার সামনে উনি বলবেন না, তো তোমরা তো ক্যামেরাতেই দেখালে, তাই সৌগত রায় উনি হ্যাঁ কে হ্যাঁ না কে না বলতে পারছেন না। তবে সৌগতবাবু যে কথাটা বললেন এখানে যে বেনামে চটকলের মালিক, আবার পরের কথাটা বললেন আমি তো গোয়েন্দা নই। তাহলে যদি গোয়েন্দাই না হন তাহলে উনি কি করে কথাটা বললেন? তাহলে কে চটকলের মালিক সেটা তাহলে বলে দেওয়া হোক। এবার আসছি ববি হাকিম মহাশয়ের কথাতে। তিনি যে কথাটা বললেন যে এখানে গান্ধীবাদ, আচ্ছা একটা কথা খালি মনে করাতে চাইছি, গান্ধীজি কিন্তু গুজরাটের মানুষ, ওনাদের কোনো আপত্তি নেই তো বহিরাগত বলে। এবার হচ্ছে অমিত মালব্য, খালি মনে করাতে চাইছি যে সময়তে আমাদের এখানে করোনার ডেটা নিয়ে সমস্যা হচ্ছিল, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি প্রথম করোনার ডেটা যখন দেখা গেল মালদাতে টোটাল রেট কমে যাচ্ছে পরের দিনকে, মানে ডেটা ঠিকমতো এন্ট্রি হচ্ছে না, 2, 3, 4 এপ্রিল মাসে দেখা গেছিল রাজ্য সরকারি স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে ডেটা এন্ট্রি হয়নি, মৃত্যু পরিসংখ্যা দেখানো হচ্ছে না। ওগুলো কিন্তু ফেক নিউজ না, হ্যাঁ ওগুলো উনি কিন্তু পয়েন্ট আউট করে এমনি কি অস্বীকার করা যায় যে অমিত মালব্য বা বিজেপির আইটি সেলের সাথে একটা ফেক নিউজের একটা গভীর সংযোগ তো এক ফোঁটাও নেই। বরঞ্চ তাহলে সুদীপ কেন বলছো? দেখুন, উনি যে কথা বললেন গান্ধীজি গুজরাটের মানুষ, এই গান্ধীজি গুজরাটের মানুষ ভারতবর্ষের মানুষ তাকে মাথায় করে রেখেছে। আর যিনি বিজেপির প্রতিনিধি বসে আছেন ওনারা কিন্তু গান্ধী হত্যার রক্ত ওদের হাতে লেগে আছে। সুতরাং গান্ধীবাদের কথা বিজেপির কাছে শুনতে হবে। এই পাপ ভারতবর্ষের অন্ধকারের পাপ। মানে বিজেপি দলটা কতটা অন্ধকারাচ্ছন্ন হলে এবং কতটা নিঃস্ব হলে, তৃণমূল কংগ্রেসের অন্দরে কি হচ্ছে উনি ওখানে বসে বসে নামের তালিকা ধরে পড়ে দিচ্ছেন। আসলে যে দলটার বাংলায় কোনো অস্তিত্ব নেই,
5টা বহিরাগতকে নিয়ে এসে বাংলায় নির্বাচন করতে হচ্ছে, সেই দল তৃণমূলের জানলা খুলে খুলে দেখছে যে তৃণমূল দলে কার সাথে কোন ভাইয়ের সাথে কোন ভাইয়ের ঝগড়া হচ্ছে। এই বিজেপি দল যারা সর্বভারতীয় দল নিজেদেরকে বলে, আসলে অন্তঃশ্বাস শূন্য, ফাঁকা কলসি বড্ড বেশি বাজছে, 21-এর পরে আর বাজবে। সুমন রায়চৌধুরী, বেশ ভালো লাগছে দুজনের তরজা শুনতে, খুব সুন্দরভাবে সুদীপ বলল যে আমরা গান্ধীবাদী। তা যাই হোক, ববি হাকিমও বললেন গান্ধীবাদ, আবার এখন একটা নতুন জুড়েছে সুভাষবাদ, ভালো লাগলো। ওই বিজেপির স্টাইলে গুজরাট অস্মিতা, এখন সেইটাকেই ওরা কপি করে বাঙালি অস্মিতা, নতুন কনসেপ্ট আসছেন। 2021 সালে বিধানসভা নির্বাচন, তো কে কিভাবে ফেস করবে বুঝতে পারছে না। একটা দল, একটা দুর্নীতিগ্রস্ত দল বাংলার মসনদে বসে আছে, তারাও জানে না মানুষকে কিভাবে ফেস করবে। আবার বিজেপি, তারাও ডিমনিটাইজেশন থেকে শুরু করে পরিযায়ী শ্রমিক বিভিন্নভাবে মানুষকে নিষ্পেষিত করেছে, তারাও জানে না বাংলার মানুষকে 2021 সালে কিভাবে ফেস করবে। সেই জন্য নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন ন্যারেটিভ মার্কেটে নিয়ে আসছেন। ভালো, দুজনের মার্কেটিং স্ট্র্যাটেজি ভালো, খারাপ নয়। এবার আসি একটু শুভেন্দু অধিকারীর কথা। আপনাদের স্ট্র্যাটেজিটা কি একটু বলুন। আমাদের স্ট্র্যাটেজি পরে বলবেন। আমাদের, আপনি যখন কথা বলেছেন আমি আপনাকে এক বিন্দু ইন্টারাপ্ট। ভালো তো, প্রশ্নটা কিন্তু খুব জানা, আমার ওই প্রশ্নটা তোমাদেরটা ঠিক আছে, বাকি দুজনের স্ট্র্যাটেজি তো বুঝলাম হচ্ছে তরজা করা, তোমাদেরটা কি শুনি? আমাদের স্ট্র্যাটেজি মানুষের কাছে থাকা, মানুষের পাশে থাকা, তাদের জন্য এমপ্লয়মেন্ট জেনারেশন আরো বেশি করে কি করে করব সেটাকে মানুষের সামনে রাখা, কি করে কলকারখানা আরো তৈরি হবে, বন্ধ কলকারখানাগুলো খুলবে, সেইটাকে ঠিক করা। মানুষের বিভেদ শব্দটা ভারতীয় সমাজে এক অপ্রাসঙ্গিক ছিল। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বিভেদ শব্দটাই উঠে এসছে প্রধান হয়ে, সেই শব্দটাকে আবার নতুন করে অপ্রাসঙ্গিক করে দেওয়াটা হবে বাম কংগ্রেস জোটের কাজ, কলকারখানার কাজ, মানুষকে চাকরি দেওয়া কাজ। এইভাবেই শুনেছি। রাজলক্ষ্মী, উন্নয়নের প্রশ্নে যেরকম তৃণমূল কংগ্রেসের দিকে সুমন বলছে, এটা বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির কথা এসেছে, কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে ভারতীয় সমাজকে বা আজকে এটাও খুব দুর্ভাগ্যজনক যে বহিরাগত শুনতে হচ্ছে। আসলে এটা তো বাংলায় তো সবাই মিলেমিশেই থাকে, সেখানে বহিরাগত শব্দটা আসছে। যদি বহিরাগত তারা নেতৃত্ব যদি তারা দুর্দণ্ড প্রতাপের মতো যদি আচরণ করে, তাহলে তো তখন এই শব্দটা কি আসাটা অস্বাভাবিক। বিভেদের রাজনীতি কি মানে এতটাই জাগরুক হয়েছিল যে কারণে এই ধরনের বিষয়গুলো এখন আসছে? এটাকে কি ভারতীয় জনতা পার্টি এর কার্যকারণ? না না, এটা একটা পুরো অবান্তর কথা। আমি একটা খালি বিষয় মনে করাতে চাইছি। তো এই বছরের সেপ্টেম্বরের দিকে, সেপ্টেম্বরের মিডিল বা শেষের মানে শেষ উইকে মনে আছে, ওই শেখ কাজলের কথাটা মনে পড়ছে তো? শেখ কাজল, যিনি কিনা ওই শেখ শাহনাজের কেতুগ্রামের যে তৃণমূল এমএলএ, তার ভাই হন। সে আমাকে আমার মতো কথা দয়া করে বলতে দিন, মাঝখানে নয়। তো সেই শেখ কাজলকে দেখা গেল বাংলাদেশের 4 জন দুষ্কৃতীকে নিজের বাড়িতে এনে খাইয়ে পড়িয়ে যত্ন করে রেখেছিল, এবং আরেক তৃণমূলের নেতার বিরুদ্ধে কনস্পিরেশনের জন্য। তো এরা আমাদেরকে বলছে বহিরাগতের তত্ত্ব। আমরা দেখতে পেয়েছিলাম 2019-এর লোকসভা নির্বাচনের আগে ওই ফিরদৌস বলে বাংলাদেশের নায়ককে এখানে এনে ক্যাম্পেনিং এর কাজে লাগানো হচ্ছে, এনারা বলছেন বহিরাগতের তত্ত্ব। আমি শুধু এটাই খালি মনে করাতে চাইছি, যারা আসছেন না তারা ভারতীয়, তারা, এবং আমাদের দলটা কিন্তু খাতায় কলমে মানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মতো নয়, আমাদেরটা সত্যি সত্যি সর্বভারতীয়। এবং সেই কারণে আমরা আগেও দেখতে পেয়েছিলাম যখন আসাম নির্বাচন হয়েছিল, তখন রাম মাধবান ওখানে গিয়েছিলেন, তিনি কিন্তু দক্ষিণ ভারতের লোক, ঠিক আছে? কারণ আমাদের কথা হচ্ছে যার থেকে যে কোয়ালিটিটাকে আহরণ করব সেটাকে এখানে নেওয়া। এবং এইখানে যে সমস্ত নেতারা থাকবেন, যারা এসেছেন পঞ্চপাণ্ডব, তারা কিন্তু অবজারভার, বা তারা এখানে স্ট্র্যাটেজি হয়তো দেখবেন বা কেন্দ্রতে গিয়ে ওখানে খবর দেবেন। কিন্তু এইখানে যাদেরকে নিয়ে আমরা এখানে ঘর করছি, যারা এখানে নেতৃত্ব, তারা কিন্তু বাঙালি, সর্বভারতীয় দল। তো তাই এখানে অন্য রাজ্য থেকে আসতেও পারেন, এবং অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসতে ভিসা লাগে না, পাসপোর্ট লাগে না। সেই কারণে আমরা এদেরকে বহিরাগত মনে করছি না। আর তৃণমূলের এখন একটু কষ্ট হচ্ছে, তাদের যোগ্যতাকে যখন করছে ওরা, রাজ্যের 19 জন এমপির মধ্যে 2 জন বা 3 জন পূর্ণমন্ত্রিত্ব হওয়ার মতো যোগ্যতা নেই, এটা কি আমরা বলতে পারি? না, এরকম কথা তো কখনো হয়নি। না, তুমি যে বললে যে তাদের যোগ্যতা দেখে, রাম মাধবের যোগ্যতা দেখে আসামে পাঠানো হচ্ছে, পঞ্চপাণ্ডব যাদের কথা বললে যোগ্যতা দেখে তাদের নিয়ে আসা হয়েছে। জনতা পার্টির সর্বভারতীয় যিনি সভাপতি প্রথম হয়েছিলেন তিনি কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ, তারপরে হলেন জনসংঘের আসছি সুদীপ রাহা আসছি। এই তর্জমাটা আসছে কেন আমি এটাই বুঝতে পারছি না। এটাই তো প্রশ্ন। ওই যে সুমন যে বললো যে বিভেদের রাজনীতির ফসল কিনা, এটাও তো আমরা দেখতে পেয়েছিলাম ডক্টর মনমোহন সিং
উত্তরপ্রদেশে গিয়ে বলেছিলেন 100% বিভেদের রাজনীতি, 100% বিভেদের রাজনীতি, একটা সাম্প্রদায়িক দল বিভেদের রাজনীতি করে উঠে। বেশ সুদীপ রাহা। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমি যেটা বলছিলাম, কংগ্রেসের যিনি প্রতিনিধি বলছিলেন যে ওনাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি, আমি জিজ্ঞেস করার পরে উনি বললেন যে ওনারা মানুষের কাছে থাকতে চান। খুব সম্প্রতি বিহারের নির্বাচন হয়েছে, তা সেখানে বিহারের নির্বাচন চলাকালীন বিরোধী দলে থাকা কংগ্রেস, সেই দলের যিনি সভাপতি রাহুল গান্ধী, তিনি বেড়াতে চলে গেলেন হিমাচল প্রদেশে। বিরোধী দলে থেকে রাজনৈতিক কর্মসূচিতে যিনি থাকেন না, তারা সরকারে এসে মানুষের সঙ্গে থাকবে, সেটা বোধহয় খুব একটা কাম্য নয়। আর বিরোধী দলের মানে বাংলার কংগ্রেস এবং দিল্লির কংগ্রেস বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন, আর বাংলার কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেন। আপনারা আগে লাইনটা ঠিক করবেন। কবে শুনলেন আপনি দিল্লির কংগ্রেস বারবার ফোন করে বাংলাকে আজকে আবারও দিলীপ ঘোষ বলেছেন, কিন্তু বাংলাকে গুজরাট কেন বানানো হবে তার একটা ব্যাখ্যা দিয়েছেন। আমি আসছি শুধু একটু শুনে নি দিলীপ ঘোষ কি বলেছেন, আবারও একটু শুনে নেব। বাংলাকে কেন গুজরাট বানানো হবে তার ব্যাখ্যা একটু শুনে নেব। সংখ্যালঘুরা সবুজ সাইকেলের জন্য টিএমসি নেতাদের পেছনে ঘোরেন, আর গুজরাটের মুসলিমরা বিদেশি গাড়ি চড়েন, 4 চাকা গাড়ি চড়েন, কারখানার মালিক। গুজরাটে প্রায় 7% সংখ্যালঘু সরকারি চাকরি করে, এখানে 1.5% পায় না। তো যদি গুজরাটে আমরা অসুবিধা হবে না, বাংলার মানুষের গুজরাট নিয়ে কোনো বাইরে হয়ে যাচ্ছে। সেই জন্য আমি বলছি অতি বিদ্বান যারা মন্ত্রী হয়েছেন তারা যেন চিন্তা ভাবনা করে কথা বলেন। বাঙালির অনেক সর্বনাশ করেছেন, বাঙালিকে সারা দেশের সামনে হেয় করে সর্বনাশ করবেন। 2 নম্বর হচ্ছে অভিযান কর্মসূচি শুরু করছে তৃণমূল। বিধায়করা প্রশাসনকে সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে ঘুরবেন, অভাব অভিযোগ শুনবেন। তাদের সুরক্ষা কে দেবে? এই দুটো বিষয় বলবেন। ববি হাকিম ভয় পাচ্ছেন, আমরা কারো দল ভাঙাতে যাইনি। 3জন 4জন সিটিং এমপি আমাদের পার্টি জয়েন করেছেন। আমাদের মাননীয় মুকুলদা, সৌমিত্র, অনুপম, এরা এমপি থাকাকালীন বিজেপিতে এসেছেন। তাদের এখানে সিবিআই লাগাইনি, আমরা সিআইডিও লাগাইনি, পুলিশও লাগাইনি। আজ পঞ্চায়েত থেকে আরম্ভ করে বিধানসভার সদস্য সবাই আসতে চাইছেন। অন্তত 10 জন বিধানসভা সদস্য এখনো তারা পার্লামেন্ট বিধানসভার সদস্য আছেন, তারা পার্টি জয়েন করেছে। বিজেপি চাকরি দিতে পারো না, মন্ত্রী দিতে পারো না, জানে না, সুরক্ষাও দিতে পারছি না আমরা সবাই, তার সত্ত্বেও এসছেন। ববি হাকিম একটু পার্টির দিকে তাকান। আজকেও তৃণমূল ভবনে তারা পার্টির লোকেরাই ওখানে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এই সমস্ত প্রশ্নগুলো নিঃসন্দেহে বারবার করেই আসছে বিভিন্ন। এর মধ্যে হচ্ছে অনুব্রত মণ্ডল একটা খুব ভালো মানে বলে দিয়েছেন, তিনি তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন, বলে দিয়েছেন আমাকে কেউ যদি অন্য দলে আহ্বান করে আমি তাকে তার আগেই বলে দিচ্ছি, আমি তাকে আহ্বান করছি যেন তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করেন। কি বলেছেন শুনবো, তবে একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।